দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, আওয়ামী লীগকে উৎখাত করে কাকে ক্ষমতায় বসাবে অতি বাম অতি ডানরা, এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যত বাধাই আসুক সব মোকাবেলা করে জয়ী হয় আওয়ামী লীগ। দুপুরে গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন সরকার প্রধান। এক প্রশ্নের জবাবে যুদ্ধ পরিস্থিতিকে উস্কে দেয়া, আবার মানবাধিকার নিয়ে কথা বলা, আমেরিকার দ্বৈত নীতির সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সব আগ্রাসন ও যুদ্ধকে না বলতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান। বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে তার সরকার। প্যালেস্টাইনের বিষয়টা আসার পরে এটার ব্যাপারে কিন্তু আজকে বিশ্ব খুব জাগ্রত। এটা হলো বাস্তব, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। হ্যাঁ, ওরা অ্যারেস্ট করছে, আর সেটা নাকি তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া। ওই গণতান্ত্রিক প্রক্রিয়া আমরাও করবো আর কি। অস্ত্র প্রতিযোগিতাটা বন্ধ করে এই টাকাটা বরং মানুষের কল্যাণে বা জলবায়ু পরিবর্তনের ফান্ডে দিয়ে দেন। আমি সেটাও বলে আসছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও লড়াই মূলত আওয়ামী লীগের একাধিক নেতা ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। প্রথম ধাপে 150টি উপজেলা নির্বাচনে প্রার্থীদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতা। এছাড়া সংসদ সদস্যদের আত্মীয় ও ঘনিষ্ঠজনরা প্রার্থী হয়ে নির্বাচনে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ। গাজীপুর, বগুড়া ও জয়পুরহাট প্রতিনিধি তথ্য ছবিতে নির্বাচনী মাঠের খবর জানাচ্ছেন সাইদ মাহমুদ। চারজনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। বগুড়ায় 5 প্রার্থী সবাই এবং জয়পুরহাটের কালাই, খেতলাল ও আক্কেলপুরে 9 জনের 6 জনই আওয়ামী লীগ নেতা। অন্যান্য উপজেলাতেও প্রায় একই অবস্থা। গাজীপুর সদরে আনারস প্রতীকে রিনা পারভিন, কাপ পিরিচে মোহাম্মদ শফিকুল ইসলাম, দোয়াত কলমে মোহাম্মদ কফিল উদ্দিন ও মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়বেন আতিকুজ্জামান। বিএনপি নির্বাচন বর্জন করলেও ঘোড়া প্রতীক নিয়ে মাঠে সরব গাজীপুরে দলটির অন্যতম নেতা মোহাম্মদ ইজাদুর রহমান চৌধুরী। গত নির্বাচনে আমি নির্বাচনে অংশগ্রহণ করি এবং জয়লাভ করি। বিগত 5টি বছর আমাদের গাজীপুর উন্নয়নের প্রকল্প নিয়েও আমি অনেক কাজ করেছি। প্রায় 40 বছরের উপরে আমি দেশের মানুষের সেবা দিয়ে আসছি। গাজীপুর সদর উপজেলা এই 1,26,000 প্লাস ভোটারের আমি যেন একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব পালন করতে পারি, সেদিকে দৃষ্টি রেখেই কাজ করে যাচ্ছি। এদিকে বগুড়া সারিয়াকান্দিতে স্থানীয় সংসদ সদস্য শাহাদারা মান্নানের পুত্র সাখাওয়াত হোসেন সজলের প্রার্থিতা নিয়ে নানা অভিযোগ অন্যদের। যেহেতু মা এমপি, এই এমপির প্রভাবকে খাটায় তারা ভোটে জয়যুক্ত হওয়ার চেষ্টা করতেছে। এছাড়া বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা শাহজাহান আলী, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি প্রকৌশলী আব্দুস সালাম এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহমেদও লড়ছেন নির্বাচনে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথা জানালেন এই কর্মকর্তা। এখানে একদম শতভাগ অবাধ এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের রিটার্নিং অফিসার মাননীয় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা এখানে কাজ করতেছি। সৈয়দ মাহমুদ, RTV। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তাই 7 জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচন বর্জন করছে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীর উত্তর বাড্ডায় চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার পানি ও সালান বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এত নিপীড়নের মধ্যেও লুটপাট ও টাকা পাচারকারীদের কাছে মাথা নত না করে মানুষের অধিকার আদায়ের কর্মসূচি বিএনপি পালন করেছে বলেও মন্তব্য করেন রিজভী। আপনাদের চুরির জন্য, আপনাদের মহা দুর্নীতির জন্য, আপনাদের মহা লুটপাটের জন্য, আপনারাই টাকা পাচারকারী, আমরাই স্বৈরাচার, এই ডাকাত, এই ভোট ডাকাত, এই টাকা ডাকাত, এই দস্যুদের কাছে আমরা মাথা নত করি। টানা দাবদাহের মধ্যে চট্টগ্রামে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি, তবে স্থায়িত্ব বেশি না হয় তাপমাত্রা তেমন কমেনি।
আবহাওয়া অফিস জানিয়েছে দেশের পূর্বাঞ্চলের পাশাপাশি ঢাকা সহ পশ্চিমাঞ্চলেও সন্ধ্যা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলে হঠাৎ বন্যার সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বৃষ্টির সময় বজ্রপাতে চট্টগ্রাম ও রাঙামাটিতে মারা গেছেন 5 জন। আরও জানাচ্ছেন আর বাদল। সারা দেশে বইছে তীব্র দাবদাহ। প্রচণ্ড এই গরমে এক পশলা বৃষ্টি তাই তো স্বস্তির বার্তা নিয়ে এসেছে। দাবদাহের মধ্যে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে চট্টগ্রামের বিভিন্ন স্থানে। হালকা বৃষ্টির সঙ্গে হয় বজ্রপাতও। বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি হয়েছে। এদিকে বজ্রপাতে কক্সবাজারের পেকুয়ায় 2 লবণ শ্রমিক এবং রাঙ্গামাটিতে 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন কমপক্ষে 7 জন। তবে রাজধানীতে সূর্যের তাপের বাড়াবাড়ি থাকলেও আকাশে হালকা মেঘের দেখা মিলে। ভাবসা গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। পথের অস্বাস্থ্যকর শরবতে অনেকে শীতল হওয়ার চেষ্টা করছেন। যদিও জানি এটা খারাপ, তারপর আসলে যে পরিস্থিতি যেভাবে হাঁটাচলা করা হয় সেই হিসেবে একটু শরবত না খেলে আসলে তৃপ্তিটা আসে না। তো আসলে এই গরমে রাস্তাঘাটে হাঁটাটা আসলে খুব কষ্টের হয়ে গেছে। গরমের জন্য খেপ মারতে একটা খেপ মারলে 2টা বসতে হয়। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে কিছুটা তাপমাত্রা কমতে পারে। এ প্রবণতা 11 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারপর আবার কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। মে মাসের 11 তারিখ পর্যন্ত মোটামুটি আমরা বৃষ্টির আশা করছি। এর পরবর্তীতে আবার যখন বৃষ্টিপাত কয়েকদিন গ্যাপ যাবে তখন কিন্তু তাপমাত্রা কিছুটা হলো মে মাসে কিন্তু তাপদাহ থাকে, কোথাও কোথাও আসবে, কিন্তু এই এপ্রিলের মতো এত দিন দীর্ঘস্থায়ী না হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার সহ আশেপাশের জেলাগুলোতে বন্যা হতে পারে। আর বাদল, RTV, ঢাকা। দর্শক, তীব্র দাবদাহে রাজধানীর জনজীবনের খবর জানাতে তেজগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, দাবদাহে রাজধানীর জনজীবনে কি প্রভাব দেখছেন? এছাড়া আবহাওয়া অধিদপ্তর নতুন কি পূর্বাভাস দিয়েছে এই বিষয়ে জানাবেন। আপনি জানেন যে এখন ভর দুপুর, আর সকালের পর থেকে আসলে যে তাপ সেটি কিন্তু উত্তপ্ত করে তোলে নগরীকে। ইতিমধ্যেই আমরা বিভিন্ন জেলাতে, বিশেষ করে চট্টগ্রামেও আমরা শুনেছি যে বৃষ্টি হয়েছে। রাজধানীবাসী অপেক্ষা যে কখন নাগাদ বৃষ্টি হবে এবং তারা সেই অপেক্ষায় আছে। আপনাকে যদি দেখাতে চাই যে এখনও যে তপ্ত রোদ, এই রোদে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে এবং তারা জরুরি প্রয়োজনে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় গমন করছেন এবং এই গমনের ফলে তাদের যে বিভিন্ন রকম ছাতা ব্যবহার করা, এছাড়া পানীয় ব্যবহার করা, সেটি তারা ব্যবহার করছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গাতে আপনার শরবতের যে দোকান সেগুলো গড়ে উঠেছে এবং মানুষ চলতি পথেই সেই বিশ্রামের জন্য ইতিমধ্যেই তারা বিভিন্ন রকম শরবত সেখানে গ্রহণ করছেন এবং সেই শরবতের দোকানগুলো অনেকটা জমে উঠেছে। তবে এই যে মানুষের মধ্যে যে বৃষ্টির যে একটি আকাঙ্ক্ষা, সেটি কিন্তু এখনও অপেক্ষা করছে এবং তারা আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে যে সন্ধ্যা নাগাদ হয়তো ঢাকায়ও বৃষ্টি হতে পারে এবং বিভিন্ন জায়গায় যে বৃষ্টির খবরগুলো আসছে আসলে এসে কিছু করে হয়তো স্বস্তি দিচ্ছে। তবে পুরোপুরি নগরীতে স্বস্তিদায়ক যে আবহাওয়া বিরাজ করার কথা সেটি হয়তো বৃষ্টির মধ্য দিয়েই বিরাজ করবে এবং এই যে তপ্ত রোদে মানুষের যেটুকু জরুরি প্রয়োজনে সেজন্য বেরোচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে যেন প্রচণ্ড রোদের মধ্যে তারা অবস্থান না করে বিভিন্ন জায়গায় কিছুক্ষণ পর বিশ্রাম করেন এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে আসলে খেটে খাওয়া মানুষ। ফারিয়া। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহিদ রহমান জানাচ্ছিলেন রাজধানীর মহাখালী থেকে। দর্শক, দাবদাহের খবর জানাতে এবার চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের বৃষ্টিপাতের পর এখন আবহাওয়ার পরিস্থিতি কি দেখছেন জানাবেন। যেমনটি বলেছেন, সকালবেলা 10টার দিকে 10 থেকে 15 মিনিটের গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। আসলে সেরকম বৃষ্টি হয়নি। চট্টগ্রামবাসী আসলে দুর্যোগের ভুগছিলেন, কিন্তু সবাই আশা করছিলেন আসলে বৃষ্টি হবে, পর্যাপ্ত পরিমাণে সেরকম বৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন
বৃষ্টি হয়েছে শুধুমাত্র 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে এর পরপরে কিন্তু প্রচন্ড কড়া এবং রোদের পরে এই মুহূর্তে কিন্তু আসলে আকাশ আবার মেঘ আছে। তবে হালকা হালকা বাতাস বইতে শুরু করেছে, তবে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তবে এখানে যে সকালবেলা যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির আনন্দে কিন্তু অনেকেই বৃষ্টিতে ভিজেছেন, বিশেষ করে স্কুল কলেজ গামী যে ছোট বাচ্চারা আছে তারা বৃষ্টির মধ্যে ভিজেছেন এবং তারা প্রত্যাশা করছেন আসলে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হবে, কিন্তু কোনো বৃষ্টি হয়নি। 5 থেকে 7 মিনিটের যে বৃষ্টি হয়েছে সেটা কিন্তু যথেষ্ট নয় বলে মনে করছেন। এর পরপরে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে, রোদের পরপরেই কিন্তু আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে আবার নাও নামতে পারে। তবে একটু আগে কিন্তু ঘুরে ঘুরে 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছিল, সবাই জানা করেছিল আসলে আবার বৃষ্টি হবে, কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টি নাই। তবে আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টির সাথে চট্টগ্রাম নৌবন্দরকে 1 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখা যায় বলা হয় এবং যে কোনো সময় বৃষ্টি হবে। তবে এর পরও কিন্তু আসলে সবাই প্রত্যাশা করছেন অধিক বৃষ্টি হবে এবং যেহেতু তীব্র দাবদাহে ভুগছেন সবাই প্রত্যাশা করছেন আসলে বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টির দেখা পাচ্ছে না। গতকাল রাতের দিকে হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু 5-7 মিনিটের বৃষ্টি হয়েছিল, পরবর্তীতে কিন্তু আবার বন্ধ হয়েছে। এই ছিল আমাদের সর্বশেষ তথ্য বৃষ্টি নিয়ে। ধন্যবাদ আপনাকে। তীব্র তাপপ্রবাহে মানুষের পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণীকুল। রোদের খরতাপে অস্বস্তি বেড়েছে পাখিদেরও। তাপপ্রবাহ থেকে ঢাকা জাতীয় চিড়িয়াখানার প্রাণীগুলোকে রক্ষায় নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। হিট স্ট্রোক ঠেকাতে পরিবর্তন আনা হয়েছে খাবারেও। এদিকে প্রচণ্ড গরমে চিড়িয়াখানার দর্শনার্থী কমেছে প্রায় 80%। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শরীয়ত খান। তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ, হাঁসফাঁস জনজীবন। গরমের এই তীব্রতা থেকে রেহাই মিলছে না অবলা পশু পাখিরও। এই যেমন ঢাকা চিড়িয়াখানায় 25-30টি হরিণের জন্য এই বিশাল পরিসরের জায়গা থাকলেও কেবল একটু ছায়ার জন্য গুটিসুটি হয়ে বসে আছে একই জায়গায়। খাঁচার সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দেখা মিলল না বাঘ আর বনের রাজা সিংহের। গরমে অতিষ্ঠ হয়ে ঘরের মধ্যেই দিন পার হচ্ছে বাঘ সিংহের। গেল টানা কয়েক সপ্তাহ গরমে যেমন থমকে গেছে পশু পাখির কোলাহল, তেমনি কমে গেছে দর্শনার্থীর সংখ্যাও। শিশুদের আবদার মেটাতে যারা আসছেন হতাশ হচ্ছেন তারাও। এখন দেখছি শুধু চিত্রা হরিণ আর সব খাঁচার ভিতরে। হরিণ দেখতে পাচ্ছি, আমি বাঘ দেখতে পাচ্ছি না, শুধু ক্লান্ত হচ্ছি, তারপর পানি খেয়েছিলাম। এই পরিস্থিতিতে পশুদের জন্য বারবার গোসলের ব্যবস্থার পাশাপাশি রাখা হয়েছে বিশেষ জলীয় খাবারের। পশু পাখিগুলোকে আমরা পানি স্প্রে করছি, কোনো কোনো জায়গাতে ছাদের উপর আমরা গাছের ডাল দিয়ে দিয়েছি, কোথাও চট ভিজিয়ে ফ্লোরে রেখেছি, পর্যাপ্ত ইলেকট্রোলাইট এবং ভিটামিন সি সরবরাহ করছি। যে খাবারের মধ্যে আপনার তরমুজ এই জাতীয় খাবার আমরা আমাদের পাখিগুলোকে সরবরাহ করছি। এদিকে কিছু খাঁচায় প্রাণীর সংখ্যা বেড়ে যাওয়া, জায়গা সংকুলান না হওয়ায় এগুলো বিক্রির উদ্যোগ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জলহস্তি কমানোর প্রস্তাব করেছি। দেশি ঘোড়া এবং অ্যারাবিয়ান হর্স এগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কবুতর, এইভাবে আমাদের 10টি প্রজাতির পশু পাখি আমরা কমানোর জন্য প্রস্তাব করেছি। এগুলো বাংলাদেশ সরকার কর্তৃক অর্থাৎ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের পর তার মূল্য নির্ধারণ করা হবে এবং মূল্য নির্ধারণ করার পরেই এটি বিক্রির ব্যবস্থা করা যাবে। গরমের তীব্রতা কোনোভাবে ঠেকানো গেলেও ভাবনা কাটেনি কর্তৃপক্ষের। শঙ্কা আছে আবহাওয়ার বড় পরিবর্তনের কারণে পশু পাখির নানা রোগবালাইয়ে আক্রান্ত হবারও। চেষ্টা করছি এদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো বৃদ্ধির জন্য। শরীয়ত খান, RTV, ঢাকা। দিনে তীব্র দাবদাহ আর রাত হলে নেমে আসে কনকনে ঠান্ডা। সকালে দেখা মেলে হালকা কুয়াশা। প্রকৃতির এমন ভিন্নতা দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে। আবহাওয়ার এমন খেলায় প্রতিনিয়তই নানা রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। উত্তরের শীতল বাতাসে শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। দিনব্যাপী তীব্র তাপপ্রবাহ, রাত হলেই নেমে আসে শীতল অনুভূতি। সকালে দেখা মেলে হালকা থেকে ঘন কুয়াশা। এ চিত্র দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের।
সারাদিনের 36 থেকে 38 ডিগ্রির গরমের পর রাতের শীতল অনুভূতি। ভোর থেকে সকাল 8টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। আবহাওয়ার এই ঠান্ডা গরম খেলায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আক্রান্ত হচ্ছে জ্বর, সর্দি ও ডায়রিয়া সহ নানা রোগে। ভোরবেলা কুয়াশা, দুপুরবেলা গরম, আবার মধ্যরাতে আবার হালকা পাতলা আবহাওয়া, ঠান্ডার কারণে এই অবস্থা। বমি আর অসহ্য মাথা ব্যথা, তারপর হসপিটালে আনছি। আবহাওয়ার তাপমাত্রার কারণে শরীর ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারতেছে না, এই কারণে বাচ্চাগুলো প্রচুর পরিমাণে বমি করতেছে। তাছাড়া ছোট ছোট বাচ্চাগুলো, বিশেষ করে 2 বছর 3 বছরের নিচের বাচ্চাগুলো ডায়রিয়া নিয়ে আসতেছে হাসপাতালে। এমন পরিস্থিতিতে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। বায়ুমণ্ডলে ধূলিকণার পরিমাণ বৃদ্ধিতে কুয়াশার মতো মনে হচ্ছে বলে জানায় আবহাওয়া অফিস। জলীয় বাষ্পের সংস্পর্শে ওই ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলো মানে যখন ক্যাপচার করে ওর উপরে পড়ে, তখন ওইটা দানা ভাসিয়ে বেড়ায়, ঝুলে থাকে আর কি একটা পজিশনে। তো ওটা কুয়াশার মতো লাগে, কিন্তু বাস্তবে ওটা কুয়াশা না। ইমরুল কায়েস, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে লাশ দাফনে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 3টি মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এদিকে মিল্টন সমাদ্দারকে 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, মিল্টনের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সব তথ্য বের হয়ে আসবে। প্রয়োজনে তার স্ত্রীকেও ডাকা হবে বলে জানান হারুনুর রশিদ। এর আগে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে মিল্টন সমাদ্দারকে আটক করে ডিবি। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। আমি মনে করি রিমান্ডে আসার পরে তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের করব। তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেই প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করব। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। এর আগে বেলা 11টায় বিশেষ জজ আদালত 4-এ হাজির হন ইউনূস। গত 2 এপ্রিল ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয় দুদক। গত বছরের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা করেন। আগামী 2 জুন অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছে। গেল রাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরের হরিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পটুয়াখালীর জামাল মিয়া, তার স্ত্রী কামরুন নাহার, ছেলে অনন্ত ও ছোট ভাই এনামুল। নিহত অন্যজন প্রাইভেট কার চালক হারুন ব্যাপারী, তার বাড়ি বরিশালে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সিলেটে মাজার জিয়ারত শেষে প্রাইভেট কারে করে ঢাকার সাভারে ফিরছিলেন তারা। গেল রাত 2টার দিকে মাধবপুরের হরিতলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের চালক সহ 5 জন নিহত হন। এদিকে গেল রাতে পটুয়াখালীর কলাপাড়ায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে সাইদুর রহমান দুলাল নামের এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। এই সময় তার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়। রাজধানী সহ দেশের স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের 36 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এই সময় 61 ভরি স্বর্ণালংকার, নগদ 7,90,000 টাকা উদ্ধার করা হয়। দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। এর মধ্যে একটি চুরির মাস্টার মাইন্ড চোরাই স্বর্ণের একটি অংশ বিক্রি করে বান্ধবীকে দামি ফোন কিনে দেন। অপর একটি চক্র চুরির স্বর্ণ লুকিয়ে রেখেছিল মাটির নিচে। এছাড়া কিছু স্বর্ণ গলিয়ে ফেলেছিল তারা। চোর চক্রের সদস্যরা ঈদের আগে ও পরে এসব ঘটনা ঘটিয়েছিল বলে জানায় গোয়েন্দা পুলিশ। এরা চুরিটা করে তারা মাটির নিচে পুঁতে রেখেছিল আর ভেবেছিল যে যখন পুলিশ থেমে যাবে, তখন তারা একা মাটির নিচ থেকে তুলে এটা আবার তারা ভাগ বাটোয়ারা করবে। সেগুলি আমরা ধরেছি, স্বর্ণ উদ্ধার করেছি, টাকা উদ্ধার করেছি, আজকে আপনাদের সামনে বলেছি। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়
পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাঠের অন্তত ৮০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। গেল রাতে উপজেলার শ্রীনগর নারায়ণপুর গ্রামের ধাপ গাড়ির ফসলি মাঠে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 3 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, রাত 8টার দিকে হঠাৎ করে পান বরজে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন মাঠের পর মাঠ ছড়িয়ে পড়ে। এতে 70 থেকে 80 বিঘা পানের বরজ পুড়ে গেছে বলে দাবি চাষিদের। সারা দেশের মতো তীব্র দাবদাহে পড়ছে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার। তীব্র গরমে চা বাগান থেকে শুরু করে শহর এলাকার কোথাও স্বস্তি পাচ্ছে না সাধারণ মানুষ। অসুস্থ হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। মৌলভীবাজার থেকে স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্না রিপোর্ট। এক সময় অধিক বৃষ্টি ও শীতের জন্য মৌলভীবাজারে খুব বেশি গরম অনুভূত হতো না, তবে পাল্টে গেছে সেই দিন। প্রকৃতির রূপ বদলে বেড়েছে তাপমাত্রার পারদ। সকাল হলেই কড়া রোদ আর বাতাসের আর্দ্রতায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বয়স্করা। মৌলভীবাজারের চা বাগানে তীব্র গরম ও রোদে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে শ্রমিকরা। দুর্ভোগ পোহাচ্ছে অন্য পেশার খেটে খাওয়া মানুষও। না কিভাবে আমরা সংসার চলাই, এত বড় গরমে কাজও না করলে তো ভাত আসে না। কাল থেকে আমরা পাতি তুলি, একদম গরমের জ্বালা আমরা থাকতে পারি না। খালি হরেক বাতে আমরা খালি পানিটা রাস্তা নেই, খালি জল খাইতে মন করে। প্রচণ্ড গরমে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে জেলা সদর সহ সব হাসপাতালেই বেড়েছে রোগীর চাপ। আজকে 8 দিন ধরে আমার বাচ্চাটারে নিয়ে এখানে আসি। গরমে ঠান্ডা লাগে গেছিল বুকে, হইলে মনে হয় ঠান্ডা লাগছে। এরপরে মনে হয় তাপ হয়েছে, শরীরে 4-5 দিন থেকে হাসপাতাল আমরা ভর্তি আছি। এই সময় গরমের মধ্যে আমরা বাচ্চা লিয়া কিরম দাতাম, উপরে একটা ফ্যানও নাই, কোনো কিছু নাই। তীব্র তাপদাহে সুস্থ থাকতে সাবধানতা অবলম্বনের পাশাপাশি পর্যাপ্ত পানি ও খাবার স্যালাইন পান সহ নানা পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। আমাদের শিশু রোগীগুলো একটু সংখ্যা এখন বেড়ে গেছে। আমাদের নিউমোনিয়া রোগী আমরা একটু বেশি পাচ্ছি, ডায়রিয়া রোগী আমরা তুলনামূলক একটু বেশি পাচ্ছি। আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সেবা এবং আমাদের ওষুধগুলো কালেকশন করে রেখেছি। মে মাসেও এমন আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তীব্র গরমে একটুখানি স্বস্তি দিতে প্রতিদিনই শহরের নানা জায়গায় পানি ও শরবত বিতরণ করছে বিভিন্ন সংগঠন। সৈয়দা সামিয়া তামান্না, RTV। তারকাদের ঝলমলে উপস্থিতিতে লাক্সের 100 বছর উদযাপন উপলক্ষে এ ব্র্যান্ডের নতুন ফর্মুলার সাবান এনেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। সোমবার রাতে দেশের লাক্স তারকাদের উপস্থিতিতে ঢাকার রেডিসন ব্লু হোটেলে নতুন ফর্মুলার লাক্স সাবান উন্মোচন করে বহুজাতিক এই কোম্পানি। অনুষ্ঠানে জানানো হয়, নতুন ফর্মুলার এই সাবান ভিটামিন সি ও ভিটামিন ই যুক্ত। নতুন এই সাবানে আরও উন্নত ফর্মুলেশন নিয়ে আসা হয়েছে, যা ভোক্তাদের দেবে উজ্জ্বল ত্বক বলে দাবি করা হয় অনুষ্ঠানে। এ সময় তারকাদের হাতে পুরস্কার তুলে দেন জাভেদ আক্তার, নীলসী জয় তিলেকে ও UBL এর ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ শ্রমজীবী জনসাধারণের মাঝে নিরাপদ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ। দুপুরে মে দিবস উপলক্ষে মতিঝিলের শাপলা চত্বরে সংগঠনটির পক্ষ থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের CFO ও ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের সভাপতি ডক্টর তাপস চন্দ্র পাল, সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা, ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাবের সদস্য মুকিতুল কবির, তরিকুল ইসলাম এবং মোহাম্মদ আব্দুল হামিদ সোহাগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ওয়েলফেয়ারটা শুধু ব্যাংকারদের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সাথে আমরা সরকারের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। সকল সংগঠনের প্রতি উদাত্ত আহ্বান জানাই, সবাই মিলে যদি আমরা তাদের পাশে দাঁড়াই, আমরা অন্তত একটু হলেও মানুষের মনে স্বস্তি এবং শান্তি দিতে পারবো। পরম করুণাময়ের কাছে আমরা প্রার্থনা করি অতি শীঘ্রই যেন বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি হয় এবং তাপদাহ কমে।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের নির্বিচার হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ এখন সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের পাশাপাশি হামলা চালাচ্ছে ইসরায়েলপন্থীরা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৩০০ শিক্ষার্থীকে। বিক্ষোভ রোধে অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। এদিকে ইসরায়েলের বর্বরতার কারণে দেশটির বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশে দেশে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ফিলিস্তিনে ইসরায়েলের নারকীয় হত্যাযোগ্য ও ধ্বংসাত্মক হামলার কারণে কয়েকদিন ধরেই উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সে বিক্ষোভ এখন সহিংসতায় রূপ নিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের উপর মার্কিন পুলিশের পাশাপাশি ইসরায়েলি পন্থীরা হামলা চালিয়েছে। বিক্ষোভকারীদের দিকে আতশবাজি, পানির বোতল ও কাঁদানে গ্যাসের সেল ছড়ে তারা। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। দুপক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাস সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আঙিনা। সংঘাত দমাতে হিমশিম খেতে হয় দেশটির পুলিশকে। এমন অবস্থায় আটক করা হয়েছে হাজারো শিক্ষার্থী ও বিক্ষোভকারীকে। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেই গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৩০০ বিক্ষোভকারীকে। ইসরায়েলের নির্বিচার হামলার কারণে দেশটির বিরুদ্ধে বিক্ষোভ যুক্তরাষ্ট্র সহ ইউরোপ ও অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়েছে। রাকিব হাসান, RTV। গত ৭ অক্টোবরের পর এই প্রথম গাজা উপত্যকায় উত্তর সীমান্তের ইরাস ক্রসিং খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই পথে ৩১টি ট্রাক ভর্তি সহায়তা সামগ্রী পাঠিয়েছে জর্ডান। এদিকে গাজায় গণহত্যা চালানোর কারণেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। স্থানীয় সময় বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বক্তৃতায় এই ঘোষণা দেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানায়। অন্যদিকে হামাসের সঙ্গে বন্দি চুক্তির অংশ হিসেবে গাজায় যুদ্ধ বন্ধ করবে না বলে জানিয়েছে নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের সাথে গেল বুধবার এক বৈঠকে এ কথা জানান তিনি। খেলার খবর, ক্রিকেট সিরিজে টিকে থাকার লড়াইয়ে সিলেটে আর কিছুক্ষণ পরেই ভারত নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৫ ম্যাচ সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে এরই মধ্যে ২-০ এগিয়ে আছে ভারত। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে সফরকারীদের। সিরিজ বাঁচিয়ে রাখতে তাই এই ম্যাচ জয়ের বিকল্প কিছু ভাবছে না মুর্শিদা জ্যোতিরা। অপরদিকে ভারতও চায় জয় দিয়ে ২ ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিতে। এদিকে দ্বিতীয় ম্যাচ বৃষ্টির আইনে নিষ্পত্তি হওয়ার পর বিকেল ৪টায় শুরু হতে যাওয়া আজকের ম্যাচের সম্ভাবনা থাকছে বৃষ্টি হানা দেয়ার। ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই উপলক্ষে ম্যাচের ভেন্যু সাগরিকায় অনুশীলন করছে দল দুটি। শক্তির বিচারে প্রতিপক্ষ জিম্বাবুয়ে থেকে এগিয়ে থাকলেও সিরিজটিকে গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ। কেননা বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এটি শেষ সুযোগ দুই দলের ক্রিকেটারদের সামনে। অপরদিকে জয় দিয়ে সিরিজ শুরু করতে আত্মবিশ্বাসী সফরকারী জিম্বাবুয়ে। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।